সকাল সকাল একটু বেরিয়ে পড়লাম সবুজ ঘেরা প্রকৃতি দর্শনে। কি সুন্দর পুকুর, তার চারিদিকে সবুজে ঘেরা গাছ গাছালি, খুব ভালো লাগছে এই শান্ত পরিবেশটা দেখতে। যা অশান্তি এখন চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে, সেখান থেকে একটু দূরে সরে চলে এলাম এই পরিবেশেতে। একদম ন্যাচারাল দেশপাড়াগার পরিবেশ, সেখানে গরুগুলো ছাড়া রয়েছে, গরুগুলো দেখতে পেলাম, কাউ শেড দেখতে পেলাম। এসেছিলাম এক জায়গাতে একটু জায়গা দেখতে, সেখানকারই পরিবেশটা প্রকৃতিটাকে একটু ক্যাপচার করলাম। রাস্তার এই দিকে কাউ শেড রয়েছে, তারপরে মাচাতে গাছপালা, লাউ শাক, এই সমস্ত কিছু রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। রান্না করতে চলে এসেছি। আর বলো না, জ্বর বলেছিলাম না, মানে জ্বর এসেছে, দুদিন ধরে জ্বর আছে গায়েতে, আর প্রচণ্ড রানিং নোজ, সর্দি হয়ে গেছে, দেখেই হয়তো বুঝতে পারছো। তবু দেখো, কাজকর্ম তো ছেড়ে কেউ থাকতে পারে না, যখন রান্না বান্নাও করছি, সব কাজই করছি, আর তার মাঝখানে তোমাদের প্রচণ্ড মিস করি। তো সেই জন্য এটুকু যতটা পারা যায় তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কিচেনে। একটা কথা আন্তরিকভাবে জানাই বন্ধুরা, তোমরা আমার যারা সাবস্ক্রাইবার তাদেরকে তো থ্যাংক ইউ সো ভেরি মাচ অবশ্যই। এবং তার সঙ্গে একটা কথা বলি যে তোমরা যে দেখো সেখানে অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্ট করলে আমি আরও ইন্সপায়ার্ড হব এবং আমার ভালো লাগবে তোমাদের জন্য ভিডিও আপলোড করতে। তো সেটা তোমাদের জানিয়ে নিই। আজকে রান্না করছি আমি বাঁধাকপি। তো বাঁধাকপি যেটা হয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আমাদের বেঙ্গলি স্টাইলে। চলো একবার দেখে নিই যে এর জন্য কি কি লাগে। কাতলা মাছের এই বেশ বড় মাথা ভেজে নিয়েছি। একটা ছোট কাতলা মাছের মাথা ছিল, আর বড় মাথাটা এটা ভেজে নিয়েছি। নিয়েছি 1 গামলা কুচিয়ে রাখা বাঁধাকপি, কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 3-4টে ছোট ছোট আলু, এরকম ধরনের টুকরো করে, এই টুকরো করে। আর মশলাটা দেখিয়ে নিই, মশলাটাও রেডি করে রেখেছি। আদা বাটা, রসুন বাটা, আর আছে এতে কি আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর সামান্য চিনি। এই মশলা রয়েছে। তেজপাতা নেই, ফোড়নে তেজপাতা দিলেও ভালো হয় খুব, কিন্তু তেজপাতা গোটা গরম মশলা দেওয়া যায়। তো আমি এই মুহূর্তে শুধু গোটা জিরে দিয়েই করব, আর গুঁড়ো গরম মশলাটা পরে ইউজ করবো। আর তেজপাতা, সত্যি বলতে কি ফাংশন এখনকার দিন আমি তো বুঝতেই পারি না। তেজপাতা তো দেওয়া মাত্র, নামেই মাত্র, না গন্ধ আছে না কিছু আছে, ওই জন্য আমি বেশি খুব একটা দিই না। লালচে করে ভেজে তুলে নেবো। স্লো ফ্লেমে দিয়ে জোরে করে নিলাম গ্যাস। শাশুড়ি মায়ের ওভেনটা খুব ভালো দিয়েছে, ওভেনটার ওপর আমার আগা করেই লোভ ছিল। আমার বাড়ির ওভেনটা তো ভালো ছিলই না, তো লোভ ছিল যে ওভেনটার ওপরে, যে ওভেনটাতে তোমার যেদিন যখন আমি পাবো আমার খুব ভালো লাগবে। আগেকার দিনের ওভেন, এটা হচ্ছে লক্ষ্মী সুপারের ওভেন। তো লক্ষ্মী সুপারের ওভেন কি মজবুত আর কি ভালো কোয়ালিটিটা দেখো একবার। আলুগুলো হালকা লাল সাদা করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। দিতে নাক বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারছি না। গোটা জিরেগুলোকে ফোড়নেতে দিয়ে দিলাম। জিরেগুলো লালচে ফোড়ন হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে, মশলাটা ঢেলে দিলাম। আদার থেকে রসুনের পরিমাণ বেশি আছে, কেননা মাছের মাথাটাকে কষাতে হবে। দেখো তেল সেপারেট হচ্ছে, আর মশলা কষানো হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে মশলা কষানো। দিয়ে দিচ্ছি এই মাছের মাথাগুলো। বেশ খানিকক্ষণ এটাকে দিয়ে কষিয়ে নেবো। এটাকে দিয়ে এবার কষাতে হবে। মশলাতে ভালোভাবে এগুলোকে মিশিয়ে দিয়েছি, মাছের মাথাগুলোকে কিছুক্ষণ করে নিলাম নাড়িয়ে চাড়িয়ে। এবার বাঁধাকপিগুলোকে দিয়ে দিতে হবে। জানো না বন্ধুরা, বাঁধাকপি তো দিয়ে দিয়েছি, কড়া তো প্রচুর রয়েছে, তবু এই কড়াটাতে ছোট করছে। 1 কড়া 1.5 কড়া বাঁধাকপি, দাঁড়ান না, আপনি কোথায় যাচ্ছেন? 1.5 কড়া বাঁধাকপি,
তাই সেপুকে হাত লাগাতে হলো। আমি তো আর নাড়তে পারছিলাম না, ওটাকে চাপা দিয়ে গামলা দিয়ে রেখেছিলাম, নাড়বো কী করে অত উঁচু এর মধ্যে। শেপ তো লম্বু, তো শেপকে বললাম তুমি নাড়িয়ে দাও, আর তাছাড়া ওর হাতের কায়দা রয়েছে। এই নেড়ে ঘেঁটে দিল, দেখো এখন অ্যাডজাস্ট হয়ে গেছে এই কড়াটি। এই যে বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে দিয়ে গেল। এবার আলুগুলোকে ঢেলে দিচ্ছি। আলু একটু সেদ্ধ হোক, বাঁধাকপিটাও আরও সেদ্ধ হোক। বাঁধাকপি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, মাছের মাথা আলু দিয়ে বাঁধাকপি। এবার একটু গরম মশলা। শেফের দেরি হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। আর কিছু না, ডাল আর বাঁধাকপি আলু মাছের মাথা দিয়ে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। খেতে বসেছি। জ্বর সত্যি এত হয়েছে, কথা বলতে পারছি না। তোমরাও সবাই খেয়ে নাও। সন্ধেবেলাতে এই চলেছি বাপের বাড়িতে প্রসাদ খেতে জন্মাষ্টমী। তো সেই যাওয়ার পথেই এই রাস্তাগুলো পড়লো। তো জন্মাষ্টমী তো শেষ হতেই চললো, আজকে আর জন্মাষ্টমী নেই, কিন্তু কি সুন্দর পুতুলগুলো সাজানো। ছোটোবেলায় আমরা বাপের বাড়িতে এই সমস্ত খেলতাম, মানে জন্মাষ্টমীতে বাড়ির মধ্যে গোপালের পুজোর সাথে সাথে সামনে এগুলো সাজাতাম মাটির বিভিন্ন মূর্তি দিয়ে। তারপরে যেগুলো ভুসি থাকে সেই ভুসি দিয়ে কালারিং পুকুর করতাম, নদী করতাম। এগুলো ছেলে মেয়েকেও ছোটোবেলার দিকে কিছুদিন মানে কিছু কিছু বছর করিয়েছি। এখন আর বড় হয়ে আজকালকার বাচ্চারা তো মোবাইল ছাড়া আর কিছু চেনে না, এসব বোঝেও না। তাই রাস্তায় যেতে যেতেই ওদেরকে দেখালাম যে কত রকমের পুতুল বিক্রি হচ্ছে। এই পুতুল দিয়ে জন্মাষ্টমীতে গোপুর সামনে সাজাতাম আমরা। এখানে লাইন দিয়ে সমস্ত মাটির খেলনার সাথে ভুসি এটা ওটা সমস্ত পাওয়া যায়। ব্যাগ ভর্তি করে কিনতাম, আর পুরনোগুলোকেও রেখে দিতাম, রেখে দিয়ে সাজিয়ে নিতাম প্রত্যেক বছর জন্মাষ্টমীতে। আর কম্পিটিশান হতো কার বন্ধুদের মধ্যে কার বাড়িতে কত কে সাজাতে পারে, সেগুলোই দেখা চলতো। তো এইগুলো দেখতে দেখতে কিছু স্মৃতি এগুলো মনে পড়ে যাচ্ছে। মায়ের বাড়িতে যাওয়ার পথে এগুলো দেখতে পেলাম। এখানে একটি বিখ্যাত মন্দির রয়েছে, নতুন মন্দির নামে পরিচিত। বৈকুণ্ঠনাথের মন্দির। এই মন্দিরে একদিন আসবো এবং তোমাদের সঙ্গে এই মন্দিরের হিস্ট্রি শেয়ার করব। বাইরে থেকেই আজ কিছুটা দর্শন করলাম আমি। বহু লোকের ভিড়, সবাই কিনছে এখনো পর্যন্ত। মন্দিরের চূড়োটা বিশাল লম্বা, চূড়োতে 33 কোটি দেবতার প্রায় বিভিন্ন কারুকার্য করা রয়েছে মন্দিরেতে। পুরো মন্দির পাথরে, শ্বেত পাথরের তৈরি মন্দির। এই ভুসিগুলোই সাজিয়ে এইগুলো দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করে কম্পিটিশান করে বন্ধুরা সব করতাম যে কে কত সাজানো যায়। কেউ কাউকে আগে থেকে দেখাতাম না, সব রেডি করে নিয়ে চল দেখি তো কারটা বেশি ভালো হয়েছে। সব সাজানোর ওপরে দোলনাতে ঝুলিয়ে দিতাম গোপাল ঠাকুরকে। আর মায়েরা রান্না করতো, ভোগ করতো, ভোগ করে 12টার সময় হতো ঘটা করে পুজো। আমার কিন্তু একটা গপু ভাইও রয়েছে, মানে আমাদের বিয়ের আগের, আমাদের ছোট থেকে আমরা যখন মানে জ্ঞান হয়ে থেকে দেখছি গপু বাড়িতে প্রতিষ্ঠিত পুজো হয়। আজ সেটাও দেখাবো তোমাদেরকে। এক রকমের মেলাই বলা যায়, মেলা বসেছে।
এই হলো আমাদের গপু ভাই। মায়ের বাড়িতে এসে গেছি, ছোট্ট জায়গাতে সিংহাসনেতে গপুকে মা সাজিয়েছে। দেখো কি সুন্দর একার হাতেই সাজিয়েছে। মাটির কি বলে গরু, এই সমস্ত খেলনা দিয়ে গপুকে সাজিয়েছে আমাদের পেতলের গপু ভাই। তো ছোট থেকেই এই দেখে আসছি। 9 তারিখের আমাদের যে আরজিকর হত্যাকাণ্ড ঘিরে ঝামেলা, প্রতিবাদ মিছিল, জনসমারোহ, সেটা এখনও চলছে পশ্চিমবঙ্গতে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা পৃথিবী তো ক্ষিপ্ত হয়ে আছে। আজকে ছিল নবান্ন ঘেরাও। এই নবান্ন ঘেরাওয়েতে কিন্তু এই জনমিছিলকে ভঙ্গ করার জন্য, ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বাহিনী তরফ থেকে অনেক চেষ্টা করা হয়েছে। সেখানে লাঠিচার্জ, আরও বিভিন্ন রকম অত্যাচার করা হয়েছে যাতে ছত্রভঙ্গ হয়। তো সকল জনগণের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে উই ওয়ান্ট জাস্টিস। তো উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে কি জাস্টিস, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে আমাদের সমাজের এই নিগ্রহ, এই অত্যাচার, এই শোষক দলের এই অত্যাচার যাতে বন্ধ হয়, তার কড়া প্রোটেকশন বা অপরাধকারীদের প্রপার শাস্তি দান, যাতে একজনকে দেখে বাকিরা ভয় পায়। এর প্রতিবাদে মুখরা আজ গোটা পৃথিবী। বাচ্চাদের পড়াশোনারও এতে ক্ষতি হচ্ছে। আগামীকাল বন্ধ আছে, বিরোধী দল থেকে বন্ধ রেখেছে। তোমরা সবাই হয়তো শুনেছো বন্ধুরা যে আগামীকাল 12 ঘন্টার বন্ধ রয়েছে। তো এই 12 ঘন্টার বন্ধেতে হচ্ছে স্কুল এগুলো বন্ধ থাকবে। স্কুল থেকে নোটিশ এসে গেল, আমাদের ছেলে মেয়েদেরও নোটিশ। বাচ্চাদের তো পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু ঘটনাটাও যা ঘটেছে ক্ষমার যোগ্য নয়, ক্ষমা করার মতন ঘটনা নয়। দেখা যাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত কী বিচার দেন এবং কি করেন। পদত্যাগের দাবিও বহু মানুষের রয়েছে, সেখানে কি করা যায় সেটাই এখনও সাসপেন্স, এখনও বোঝা যাচ্ছে না যে কি হবে। তো কাল তার জন্যই বন্ধ আছে।